রাত্রি ৮টা মানেই ৭১ সংযোগের সময়, আর শুক্রবারের ৭১ সংযোগ মানেই খেলা নিয়ে কথা। আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। আপনাদের সাথে আছি আমি দেব চৌধুরী। ঠিক এই মুহূর্তে আপনারা যখন টিভি স্ক্রিনের সামনে বসে আছেন, আয়ারল্যান্ডের ডাবলিনে চলছে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজের দুই দলের মধ্যেকার ম্যাচটা। তো এই ম্যাচটা নিয়ে বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি আপনার প্রশ্ন মতামত যে কোনো কিছুই আমাদেরকে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন বা মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাকে আবার রিপ্লাই করার জন্য। তিনজন অতিথি আছেন আমাদের সঙ্গে, তাদেরকে সবার আগে পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। সবার আগে নাজমুল আবিদিন ফাহিম, যিনি ক্রিকেট বিশ্লেষক, একই সঙ্গে বিসিবির হাই পারফরমেন্স স্কোয়াডের ম্যানেজার। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি, এবং দেবব্রত পাল, যিনি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সেক্রেটারি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। আমি শুরু করতে চাই ফাহিম স্যারকে দিয়ে। বাংলাদেশ এই মুহূর্তে 180 অড একটা টার্গেট চেস করছে। বাংলাদেশের যে ম্যাচটা আজকে আপনি দেখলেন, বাংলাদেশের যে বোলিং পারফরমেন্স, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে টোটাল ডমিনেন্স, এটাকে আপনি কিভাবে দেখছেন? স্পেশালি ফার্স্ট ম্যাচটা যখন বৃষ্টিতে ভেসে গেছে, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে হেরে গেছে। ধন্যবাদ। প্রথমেই তো বলবো যে একটা মনে একটা আশঙ্কা ছিল যে আজকেও বৃষ্টি হয় কিনা, কারণ আজকে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আজকে ম্যাচটার ভাগ্য যদি প্রথম ম্যাচের মতোই হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো এই পুরো টুর্নামেন্ট থেকে হয়তো আমাদের ভাগে পাওয়ার মতো কিছু আমরা দেখতাম না। এজ এ গুড থিং যে আজকে ম্যাচটা হচ্ছে, এবং তার চেয়ে তো ভালো কথা যে ম্যাচে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যেভাবে আমাদের দল পারফর্ম করবে, আমার মনে হয় আমাদের দল সেভাবে পারফর্ম করেছে। সবচেয়ে বড় দিক হচ্ছে যে আমাদের লিডিং পেস বোলার যারা আমাদের দলের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তিশালী একটা দিক, তারা কাজে নেমেছে এবং তারা সফল হয়েছে। আমি মুস্তাফিজের কথা বলতে পারি, রুবেলের কথা বলতে পারি, এমনকি মাশরাফিও। সো আমাদের যে তিনজনের যেই পেস অ্যাটাকটা, এটা খুব ভালো কার্যকর একটা ভূমিকা রেখেছে আজকে। সবাই উইকেট পেয়েছে এবং ইকোনমিক্যাল ছিল, এটা খুব একটা ভালো দিক। এবং আয়ারল্যান্ডের মাটিতে আমরা এভাবে এত একটা অল্প রানের মধ্যে আটকে রাখতে পেরেছি, আমার মনে হয় এটা খুব কৃতিত্বপূর্ণ একটা পারফরমেন্স। আমি জানি না ম্যাচের রেজাল্ট কী হবে, আশা করি বাংলাদেশ জিতবে, কিন্তু এই যে 180 রানের বা 181 রানের মধ্যে বেঁধে রাখার যে ব্যাপারটা, এটাতে যথেষ্ট বড়োভাবেই প্রমাণিত হয় যে বাংলাদেশের বোলিং শক্তি এখন আগের তুলনায় অনেক অনেক ভালো। মেহরাব হোসেন ওপি, 180 অড টার্গেট, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, তাতে কি আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কতটুকু সহজ বা কতটুকু কম্পিটিটিভ হতে পারে এই ম্যাচটা? আমার কাছে মনে হয় যে 182 টার্গেট বাংলাদেশের জন্য খুব সহজ একটা টাস্ক। এই কারণেই বলছি যে বিগত দিনগুলোর পারফরমেন্স যদি দেখেন, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু নাম্বার 1 থেকে নিয়ে কিন্তু নাম্বার 8 পর্যন্ত এখন যারা আছেন সবাই কিন্তু ভালো ফর্মে আছেন এবং সকলেই রান করছেন। ইভেন আমরা যদি লাস্ট ম্যাচের দিকে ফিরে তাকাই, শম্ভু সরকার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই কিন্তু ছন্দে আছেন। আর পাশাপাশি আমাদের নতুন যে সেন্সেশন মোসাদ্দেক সৈকত, তিনি অসাধারণ একটা ফর্মে আছেন। যে পজিশনেই নামছেন না কেন, নাম্বার 7, 8-এ তিনি নেমে কিন্তু বলের সাথে পাল্লা দিয়ে কিন্তু ফিনিশিং টাচটা কিন্তু খুব সুন্দরভাবে রাখছেন। তো আমার কাছে মনে হয় যে 182 টার্গেট আমার কাছে খুব সহজ একটা টাস্ক বাংলাদেশের জন্য, এটাই মনে হচ্ছে। আমি দেবব্রত পালের কাছে জানতে চাইবো, ওপি ভাই বললেন যে 180 অড টার্গেট বাংলাদেশের জন্য ইজিলি চেজেবল। তো আজকে দেখলাম আমরা সানজামুলের ডেবিউ হয়েছে ওয়ানডেতে, নাসির মাঠের বাইরে বসে আছেন। তো দেবব্রত পাল, আপনি কি মনে করেন সানজামুলের ডেবিউটা উইকেট বা কন্ডিশন বিবেচনায় মিরাজকে ড্রপ করে সানজামুলকে খেলানো, নাসিরকে বাইরে রাখা, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে ডেফিনেটলি আপনি যদি টিমের স্কোয়াড দেখেন, স্কোয়াডটা কিন্তু একটা বড় স্কোয়াড নিয়েই কিন্তু আমরা আয়ারল্যান্ডে গিয়েছি। সো এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমরা যে সামনে যে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এটার জন্য কিন্তু ওই কন্ডিশনের সঙ্গে আমাদের টিম প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট সহ আমাদের প্লেয়ারদের ফর্মে ফেরার জন্য, যে মুস্তাফিজ কিছুটা অফ ফর্মে ছিল, আমরা লাস্ট ম্যাচ এবং আজকের ম্যাচও দেখলাম যে মুস্তাফিজ খুব আউটস্ট্যান্ডিং বোলিং করছে এবং পুরনো সেই ছন্দে সে ফিরে যাচ্ছে। আর আপনি যেটা বলেন যে সানজামুল যদি দেখেন, সানজামুল কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট সহ আমাদের ডোমেস্টিক নিয়মিত পারফরমার। সো আসলে সানজামুলের মতো একজন এক্সপিরিয়েন্স বোলার, ডেফিনেটলি আমি তো মনে করি যে আরও আগেই কিন্তু সানজামুলের অপরচুনিটিসগুলো ছিল যে ওকে টিমের সঙ্গে ক্যারি করবার জন্য। সো অনেকদিন পরে হলেও সানজামুল টিমে এসেছে, সানজামুলকে অভিনন্দন। এবং আমরা মনে করি যে আজকের এই ম্যাচে আয়ারল্যান্ডের অ্যাগেনস্টে সানজামুলের আপনি বোলিং দেখেন, সব কিছু দেখেন, আজকের পারফরমেন্সটাও কিন্তু সানজামুলের খুব ভালো ছিল এবং ডেবু ম্যাচ
এটা কিন্তু বোঝাই যায়নি যে সানজামুলের বোলিং আপনি বলছিলেন ডেবিউ ম্যাচ, এটা একেবারেই বোঝা যায়নি। ইজ ইট অনলি বিকজ অফ এক্সপিরিয়েন্স ডোমেস্টিক ক্রিকেট? ডেফিনেটলি আপনি দেখেন যে সৈকত, মোসাদ্দেক হোসেন সৈকত, হি ইজ দ্য ক্লাস, বাট আর সানজামুল যদি আপনি দেখেন যে ও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, পরিশ্রমী প্লেয়ার, অনেকদিন যাবত আমাদের ক্রিকেটের সঙ্গে আছে, এ টিমে ছিল, এখন ন্যাশনাল লেভেল গেছে। আসলে জাতীয় টিমে যাওয়ার জন্য যে পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমা সবগুলোই কিন্তু সানজামুল কিন্তু অতিক্রম করে কিন্তু এই জায়গায় এসেছে। কাজেই আজকে ডেবুটা আমি মনে করি যে ডেবু ম্যাচে সানজামুলের যে বডি ল্যাঙ্গুয়েজ বলি, পারফরমেন্স বলি, সব কিছুই কিন্তু আসলে আউটস্ট্যান্ডিং। আমি ফাহিম স্যারের কাছে একটা ব্যাপারে জানতে চাইবো, মুস্তাফিজ যখন আইপিএল খেলছিলেন, একটা ম্যাচ খেলেছেন, 9 ম্যাচ ছিলেন, একটা ম্যাচ খেলেছেন, বাকি 8 ম্যাচ বসেছিলেন। তার আগেও নিউজিল্যান্ডে, এমনকি শ্রীলঙ্কায়ও অন অ্যান্ড অফ ছিলেন। উইকেটের কারণেই কি বা কন্ডিশনের কারণে কি মুস্তাফিজকে আমরা ফুল রিদমে ব্যাক করতে দেখছি, বা ফুল রিদমে সে আদৌ ব্যাক করেছে কিনা? আপনার ব্যাখ্যাটা শুনতে চাচ্ছি। আমার মনে সেই দিকেই যাচ্ছে। মুস্তাফিজের সাথে আমার মাঝখানে কথা হয়েছিল আইপিএলের প্রথম ম্যাচটা খেলার পর। আমার মনে হয় যে ওর ইঞ্জুরির আগে যেভাবে বল করতো এবং ইঞ্জুরির পরে যেভাবে বল করা শুরু করেছিল, তার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সেই পার্থক্যটা মূলত ওর কোন জায়গা থেকে বল করছে সেখানে। ইনজুরির আগে মানে ডেলিভারি স্ট্রাইডের কথা বলতে চাচ্ছেন? স্ট্রাইডের কথা বলছি যে ইনজুরির আগে ও খুব উইকেটে খুব কাছ থেকে বল করতো, কিন্তু ইনজুরির পর থেকে আমি দেখেছি ও ইনজুরি উইকেটের বেশ দূর থেকে বল করছে। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু একটা নতুন জিনিস ছিল ওর জন্য, এবং তখন থেকে আমরা দেখেছি তার বলের কন্ট্রোল বা ব্যাটসম্যানের উপর তার ডমিনেশনের যে ব্যাপারটা, সেটার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। এটা ছিল নিউজিল্যান্ডের সিরিজে, এটা ছিল ইন্ডিয়ার সিরিজে, এবং এটা ছিল শ্রীলঙ্কা সিরিজে, এবং তারপরে আইপিএলেও আমরা প্রথম ম্যাচে সেটা দেখেছি। কিন্তু এরপরে এই আয়ারল্যান্ডে এসে কিন্তু একটু চেঞ্জ দেখছি আমি, গত ম্যাচে দেখেছি, এবং এই ম্যাচে প্রায় কন্টিনিউয়াসলি সে উইকেটের বেশ কাছ থেকে বল করছে। এতে যেটা হচ্ছে যে ও স্ট্রেইট একটা লাইনে ব্যাটসম্যানের কাছে ব্যাটসম্যানের দিকে বলটা ডেলিভারি দিতে পারছে, এবং তাতে ব্যাটসম্যানকে বোধহয় প্রত্যেকটা বলে খেলতে হচ্ছে, এটা একটা কথা। আর ওর স্লো ডেলিভারিগুলি ব্যাটসম্যানকে বেশি বিভ্রান্ত করছে ওই অ্যাঙ্গেলটার কারণে। আশা করি মুস্তাফিজ, পুরনো মুস্তাফিজকে আমরা দেখব। মেহরাব হোসেন ওপি, আপনি বলছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের ফর্মের কথা, যেহেতু আপনি নিজেও ব্যাটসম্যান। লাস্ট ম্যাচটা আমরা যদি দেখি 3-3টা 50 ছিল, একটা 40 অড ইনিংস ছিল। কোনো ব্যাটসম্যানই রানগুলো বড় রান করতে পারছে না। এই প্রবলেমটা আসলে গত ম্যাচ শুধু না, ইটস বিন এ লং টাইম। বাংলাদেশে আসলে আমরা স্টার্ট পাই কিন্তু সেটা ক্যারি অন করতে পারি না। একজন ওপেনার হয়তো 50-60 বা 3-4 নাম্বারের নামে ওরকম 40-50 করে আউট হয়ে যাচ্ছেন। এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, অনেক বেশি কথা হচ্ছে। আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্টও এগুলো নিয়ে প্লেয়ারদের অনেক বেশি কাউন্সিলিং করছে, তারপরেও হচ্ছে না। এটার কারণ কি? দেখুন, আমাদের এই কন্ডিশনকে আমি বলবো যে মেন কারণ যে বড় করতে পারছে না এই কারণেই, কারণ আমরা কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু আমাদের দেশের মাটিতে যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলি, তখন কিন্তু প্রায়শই দেখা যায় যে 50 থেকে তারা 70+ বা 80 রান কিন্তু তারা করতে পারছে। কিন্তু এই কন্ডিশনে আমার কাছে মনে হয় যে উইকেটে গিয়েই শর্টস খেলার মতো কিন্তু অবস্থাটা নেই। প্রথমে উইকেটে গিয়ে সেট হতে হবে এই ধরনের কন্ডিশনে, এবং উইকেটে সেট হওয়াটা খুব বেশি জরুরি। এবং আপনি প্রতি বলেই কিন্তু চাইলেই কিন্তু হিট করতে পারবেন না, যেহেতু বল প্রতিনিয়তই কিন্তু সুইং করছে। তো আমার কাছে মনে হয় খুব ভ্যারি করছে, এখানে বাউন্সও ভ্যারি করছে অনেক। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছেন অবশ্যই তারা ব্যাটসম্যানদের সাথে এই নিয়ে প্রতিনিয়ত কথা বলছেন। কিন্তু তারপরও আমি বলবো যে যদি আমরা যে প্রথম ম্যাচটি যেটা বৃষ্টিতে বিঘ্ন ঘটলো, সেই ম্যাচে যদি আমরা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে যদি দেখি, তারাও কিন্তু প্রথমে উইকেটে নেমে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করছিলেন, এবং তারা কিন্তু তাদের রানটা কিন্তু ক্যারিও করছিলেন, যেটা দেখে মনে হচ্ছিল যে না, তা একটা বিগ স্কোরের দিকে যাচ্ছে। যদিও কিনা বৃষ্টি মাঝখানে এসে বাধা দেওয়ার কারণে কিন্তু ম্যাচটি শেষ হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত, টপ অর্ডার থেকেই ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া উচিত। যারা 50 ঊর্ধ্ব রান করবেন, সেটাকে কীভাবে 100 রানের দিকে নিয়ে নেওয়া যায়, সেটা অবশ্যই ব্যাটসম্যানদের মাথায় আছে, যদিও কিনা তারা ক্লিক করতে পারছেন না। আই বিলিভ যে মানে তাদের ভিতরে সেই পোটেনশিয়াল অবশ্যই আছে এবং রান করার সেই ক্ষমতাও আছে। শুধু দরকার এখন ধৈর্যর শক্তি। যদি আমার কাছে মনে হয় যে অবশ্যই ধৈর্য সহকারে যদি তার 50 ওভার যদি উইকেটে থাকার মতো মন মানসিকতা নিয়ে নামেন, অবশ্যই তার বড় রান করতে পারবেন। দেবব্রত পাল, আপনার কাছে জানতে চাইবো আমি যে নাম্বার 3 পজিশনটা, মেহরাব হোসেন ওপি বলছিলেন যে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের মূল অংশটা আসলে উইকেট বিবেচনায়, কন্ডিশন বিবেচনা এবং অপোনেন্ট বিবেচনা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গেম সিচুয়েশন আপনি কীভাবে এক্সিকিউট করবেন, এটা আসলে ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। আমি যদি বাংলাদেশের 3 নম্বর স্পেসটার কথা বলি, 3 নম্বর ব্যাটিং পেসটা, ইমরুল কায়েস লাস্ট 10টা ম্যাচে 3টা বা 4টা 50 করেছেন, 40+ 2-3টা ইনিংস আছে। অ্যাট দ্য সেম টাইম সাব্বির রহমান, যিনি এখন খেলছেন, লাস্ট 10টা ম্যাচে তিনি অন অ্যান্ড অফ কখনোই 50-র বেশি রান করতে পারেননি। তারপর তাকে নিয়মিত 3এই খেলানো হচ্ছে, ইমরুল সুযোগ পাচ্ছেন না।
আপনার কি মনে হয় যে সাব্বিরের 3 নম্বরে খেলাটা আসলে কতটুকু যৌক্তিক, স্পেশালি যখন ইমরুলের মতো ব্যাটসম্যান আপনার ট্যাঙ্কে আছে? আসলে আমি যেটা শুরুতে বলেছিলাম যে এক্সপিরিয়েন্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন ওইসব উইকেটে খেলবেন তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক কিন্তু ক্যারি করে। আপনি দেখেন যে আমাদের কিন্তু ওপেনিং পার্টনারশিপটা কিন্তু অনেক মোটামুটি কিন্তু বড় হচ্ছে। আপনি যদি লাস্ট ম্যাচের দিকে তাকান, আমাদের ওপেনিং পার্টনারশিপে 72 রানের একটা পার্টনারশিপ ছিল, তারপর কিন্তু 3টা 50 এসেছে। এখন কাজেই আমরা কিন্তু হয়তো ইন্ডিভিজুয়ালি অনেক বড় স্কোরের দিকে যেতে পারছি না, বাট আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচে আমরা 252, আমার কাছে মনে হয়েছে যে 252 এনাফ স্কোর, 257 ওটা কিন্তু এনাফ স্কোর কিন্তু ছিল না। লাস্ট 10 ওভারে 65 কিংবা 67 রান আমরা করতে পেরেছি। শেষ 78 বলে বাংলাদেশ 6 উইকেট হাতে নিয়ে 76 রান করেছে। হ্যাঁ, 76 রান আমরা করেছি। সো আমরা কিন্তু লাস্ট 10 ওভার কিন্তু আমরা কাভার করতে যেরকম ব্যাটিং করা উচিত ছিল ওই সময়ে, ওই ব্যাটিংটা কিন্তু আমরা করতেও পারিনি। আর নাম্বার 3 পজিশনে আপনি যেটা বলছেন ইমরুল কায়েস, ডেফিনেটলি ইমরুল কায়েস আমাদের অনেক এক্সপিরিয়েন্স একজন ব্যাটসম্যান। ওই কন্ডিশনের সঙ্গে আমি বলবো যে ইমরুল কায়েস ডেফিনেটলি টিমে আসার মতো তো কোয়ালিটি অবশ্যই রাখে। বাট আপনি যদি সাব্বিরের দিকে তাকান যে লাস্ট 10টি ম্যাচের পরিসংখ্যানের কথা আপনি বললেন, যে আসলে কিন্তু ব্যাটসম্যানদের কিন্তু এরকম একটা সময় কিন্তু যায়। তারপরেও কিন্তু সাব্বির যদি আপনি দেখেন, হয়তো নাম্বার 3 সাব্বিরকে আপনি যদি ওর ডেবু থেকে শুরু করে সাব্বিরকে নাম্বার 3 এর জন্য মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার মনে করেন কিনা? নাম্বার 3 ডেফিনেটলি আপনি একেবারেই যে অ্যাপ্রোপ্রিয়েট তা মনে করছি না যে নাম্বার 3 এর জন্য সাব্বির অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আপনি যদি সাব্বিরের ডেবু থেকে আজকে পর্যন্ত দেখেন, সাব্বিরের ডেবু থেকে আজকে পর্যন্ত দেখেন, ওকে নাম্বার 3 তে আগেও খেলানো হয়েছে, নাম্বার 5 এও খেলেছে, নাম্বার 7 এও কিন্তু সাব্বির ব্যাট করেছে। আসলে সাব্বিরের জন্য কনসিস্টেন্ট একটি প্লেস কিন্তু সাব্বিরের জন্য টিমে এখন পর্যন্ত হয়নি। কাজেই একটা ফিক্সড জায়গা যেহেতু সাব্বিরের নেই, সেহেতু কিন্তু আমরা বলতে পারতেছি না আসলে নাম্বার 3 তে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি না, হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে নাম্বার 3 তে ও ক্লিক করবে, কিন্তু ডেফিনেটলি ওইসব বাউন্স এবং যেখানে মুভমেন্ট আছে সেখানে সাব্বির কতটুকু কার্যকরী হবে সেটা কিন্তু আসলেই প্রশ্ন থেকে যায়। নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল বলছিলেন যে সাব্বির কতটুকু কার্যকরী হবে সেই প্রশ্ন থেকে যায়। সাব্বিরের টেকনিক নিয়ে আপনি কি বলবেন, যে স্পেশালি ওই ধরনের কন্ডিশনের জন্য তিনি কতটুকু সুইটেবল? কিংবা সাব্বিরকে আমরা জানি ন্যাচারাল স্ট্রোক মেকার, শর্টস খেলতে পছন্দ করেন, বিগ শর্টস খেলেন, বাট ওই ধরনের কন্ডিশনের টেকনিকের বিবেচনায় সাব্বির ইমরুল, আপনি যদি একটু পার্থক্যটা আমাদের বলতেন। আমার মনে হয় যে সাব্বিরের বেড়ে ওঠাটাই একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, এবং একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ও যখন বেড়ে উঠেছে এজ গ্রুপ থেকে আন্ডার 19, তারপরে একাডেমি, এ টিম, সব কিছু মিলিয়ে ও কখনোই টপ অর্ডারে খেলেনি, ওইভাবে ওপেনিং বা ওয়ান ডাউনে খেলেনি, ও খেলেছে মিডল অর্ডারে। এবং আমাদের জাতীয় দলের প্রথম দিকে আমরা ওকে দেখেছি মাঝামাঝি জায়গায় মাঝামাঝি জায়গায় খেলতে। উপরে খেলতে গেলে যে জিনিসটা দরকার হয়, দুটো জিনিস লাগে উপরে খেলতে গেলে। একটা হচ্ছে বলের মুভমেন্ট, বল সিম করতে পারে, বলে বাউন্স বেশি হবে, বল মুভ করবে, এই একটা বিষয় থাকে। আরেকটা হচ্ছে যে ম্যাচের সিচুয়েশনটা। ওয়ান ডাউন খেলতে গেলে আপনি হয়তো অনেক সময় দেখবেন যে 100 রানের পার্টনারশিপ হয়েছে ওপেনারদের থেকে, আপনি সেখানে খেলতে নেমেছেন, এটা একটা সিচুয়েশন। কিংবা প্রথম বলে একটা উইকেট চলে গেল, তারপরেই আপনি নেমেছেন, সেটা আরেকটা সিচুয়েশন। এই যে সিচুয়েশন অ্যাডাপ্ট করার যে একটা বিষয়, সেটাও কিন্তু একটা অভ্যাসের বিষয়। ওর স্ট্রং পয়েন্ট হচ্ছে যে ও ফেয়ারলেস ক্রিকেটার, খুব ভালো স্ট্রোক করতে পারে, এবং আমরা দেখেছি ভালো উইকেটে, যেখানে উইকেট খুব ভালো বল আসে, মুভমেন্ট কম থাকে, সেখানে ইজ এ ডেভাস্টেটিং ব্যাটসম্যান। কিন্তু একটু ডিফিকাল্ট উইকেটে, যেটা একটু আগের বক্তা বললেন, একটু ডিফিকাল্ট উইকেটে ও কী করবে সেই জিনিসটা একটু দেখার বিষয়। ও মাত্র 2টা ম্যাচ খেলেছে, এর মধ্যে একটাতে স্পিনেই ও অ্যাকচুয়ালি বোল্ড হয়ে গিয়েছিল, আর একটাতে বোধহয় 2টা বা 3টা বল খেলেছে পেস বলে, এবং ওখানে আউট হয়েছে। আমার মনে হয় আর হয়তো আরও 2-1টা ম্যাচ আমরা দেখলে বুঝতে পারবো আসলে ও এই ধরনের কন্ডিশনে ও আসলে কতটুকু কমফোর্টেবলি ব্যাটিং করতে পারে। যদি করতে পারে, দ্যাট ইজ ভেরি গুড। ইমরুলের অ্যাডভান্টেজটা হলো যে ইমরুল কিন্তু ওপেনার হিসাবেই বড় হয়েছে, এবং ছোটোবেলা থেকে, এবং ওই জায়গাটায় প্রচুর অভিজ্ঞতা আছে। তো ওর অ্যাডাপ্ট করার বা অ্যাডাপ্টেশন বা ওই ধরনের ইয়েটার প্রয়োজনটা ততটা বেশি নেই। ও মাঠে গিয়েই সরাসরি খেলায় ঢুকে যেতে পারে। দুজনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমার ধারণা ইমরুল বোধহয় এই মুহূর্তে প্রথম একাদশে নেই। দলের ম্যানেজমেন্টের মাথায় যে প্রথম একাদশটা আছে, সেখানে ইমরুল নেই। ইমরুল একটা সাবস্টিটিউট পজিশন নিয়ে আছে, যদি প্রয়োজন হয় তখন ইমরুল খেলবে, এমন একটা সিচুয়েশনে আছে এখন। তো এটা ডিপেন্ড করে যে সাব্বির কতটা নিজেকে দেখাতে পারে এই ট্যুরে, এবং সেটা হয়তো ভবিষ্যৎ নির্ধারণ করবে যে কে উপরে খেলতে পারবে আলটিমেটলি। মেহরাব হোসেন অপি, মিরাজকে ড্রপ করে সঞ্জামুলকে খেলানো হলো, মানে ওয়াজ ইট এ ভেরি ব্রেভ ডিসিশন টু টেক?
আমি মনে করি যে ডিসিশনটি সঠিক ছিল, এই কারণেই বলবো যে লেফট আর্ম স্পিনার কিন্তু আমাদের একমাত্র সাকিব আল হাসান ছাড়া কিন্তু আর দলে কিন্তু কেউ নেই। তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই সানজামুল হককে অন্তর্ভুক্ত করা একটা পজিটিভ দিক, এবং আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু তারা কিন্তু সব ম্যাক্সিমামই রাইট হ্যান্ড, এবং সেই সাথে সব কিছু মিলে আমি বলবো যে মেরাজের জন্য একটু হয়তো উইকেট কন্ডিশন বলেন সব কিছু সব কিছু ইজি হয়ে যাচ্ছিল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য। এ কারণেই হয়তো বোলিং বৈচিত্র্য আনাটাই দলের মূল লক্ষ্য ছিল, এবং সে কারণেই কিন্তু সানজামুল হক। আপনার কি মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাকআপ অফ স্পিন অপশন চিন্তা করে মিরাজকে ড্রপ করা হয়েছে? অফকোর্স, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক সৈকত কিন্তু আমরা গত ম্যাচেও দেখেছি বল হাতে নিয়েছেন, এবং বিগত দিনগুলোতে তারা কিন্তু বল হাতে কিন্তু সাফল্য পেয়েছেন দুজনই। তো সেদিক থেকে বলবো যে টিম ম্যানেজমেন্টের বিবেচনা তো অবশ্যই ছিল যে অফ স্পিনার যদি আমাদের দরকারি মাঠে খুব একটা বেশি প্রয়োজনই হয়, তখন হয়তো আমরা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৈকতকে নিয়ে আসতে পারবো বোলিং বৈচিত্র্যের জন্য। এ কারণেই হয়তো সানজামুলের সেখানে অন্তর্ভুক্তি। দেবব্রত পাল, আপনি আজকে খেলা অবশ্যই হয়তো দেখেছেন। একটা ব্যাপার মানে একটু ডিফারেন্ট মনে হয়েছে যে মোসাদ্দেক সরকার একটা ক্যাচ মিস করলেন, ঠিক তারপরেই মাশরাফি বিন মুর্তজা তাকে বোলিংয়ে আনলেন, তিনি সেই উইকেটটা কটন বোল্ড করে নিয়ে নিলেন। মাজমুল আবেদিন ফাহিম প্রায়ই একটা কথা বলেন যে মোসাদ্দেক সৈকত তার জেনারেশনের তুলনায় ওয়ান স্টেপ অ্যাহেড। আপনি কি ব্যাপারটা ঠিক একইভাবে দেখেন? ডেফিনেটলি, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে সৈকত কিন্তু খুবই আপনার ট্যালেন্টেড। হ্যাঁ, সানজামুল যেখানে এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম সেখানে ওর ট্যালেন্টের কথা বলছিলাম, এবং আপনি দেখেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ওর পারফরমেন্স দেখেন যে এই ট্যুরে যাওয়ার আগে যে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স এবং ওর আগের পারফরমেন্স সব কিছু কিন্তু বয়স এবং সময়ের চেয়ে কিন্তু ও এগিয়ে। এমনকি আমরা যদি আজকে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, ডেভেলপমেন্টে ফাহিম স্যার কাজ করেন, খুব গুরুত্বপূর্ণ একটা পজিশনে আছেন। আজকে সাকিব আল হাসান, তামিম ওদের হাত ধরে, মুশফিক ওদের হাত ধরে আমাদের ক্রিকেটটা এই জায়গায় এসেছে। সময়ের চেয়ে যদি এগিয়ে থেকে আরও কিছু প্লেয়ার যদি আমরা লাইক সৈকতের মতো, মোসাদ্দেকের মতো প্লেয়ার যদি আমরা আরও না পাই, তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব? সো আমি বলবো যে সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত, এবং এরকম প্লেয়ার কিন্তু আমাদের আরও কিছু প্রয়োজন, যেন আমরা আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সের কথা চিন্তা করতে পারি, একটা উজ্জ্বল পারফরমেন্সের কথা চিন্তা করতে পারি। আর আপনি যেটা প্রশ্নটা বলেন, এক কথায় যদি বলি, মোসাদ্দেক হোসেন সৈকতের আপনি টেকনিক দেখেন, ওর অ্যাটিটিউড দেখেন, সব কিছুই কিন্তু ও বয়সের চেয়েও কিন্তু অনেক পরিণত। যেরকম আপনি দেখেন আমাদের যে সাবকন্টিনেন্ট এইসব উইকেটে কিন্তু ও খুব ভালো করতেছে, এমনকি এই ট্যুরটা ওভারসিজ কন্ডিশনেও কিন্তু ও অ্যাডাপ্ট করতে পারছে। সো এই যে অ্যাডাপ্টেশন করা, খুব আর্লি অ্যাডাপ্ট করবার যেই একটা কোয়ালিটি, ডেফিনেটলি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা মনে করি যে মোসাদ্দেক হোসেন সৈকত আমাদের আগামী দিনের টিমে যে অনেক তারকা আছে, সেই তারকা ক্রিকেটারদের থেকে অনেক বেটার কিছু করবে। আপনার এই কথা সত্যি হোক বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা আমরা চাচ্ছি। ৭১ সংযোগের সময় হলো একটা বিরতির, আমাদের সাথে থাকুন, খুব শিগগিরই ফিরছি। বিরতির পর ৭১ সংযোগে দেব চৌধুরী আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের যে ট্রাই নেশন সিরিজ চলছে, এখনো পর্যন্ত সেগুলোতেই আলোচনা করছি। 3 জন অতিথি আছে আমাদের সঙ্গে। এখন আমি যে প্রসঙ্গটা টানতে চাইছি যে এই যে ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প, সেই কন্ডিশনিং ক্যাম্প থেকে বাংলাদেশ ট্রাই নেশন সিরিজ খেলছে, এবং বাংলাদেশের আলটিমেট গোলটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ফার্স্ট ফেজে অর্থাৎ প্রথম পর্বে বাংলাদেশ 3টা ভাইটাল ম্যাচ খেলবে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের এগেনস্টে। নাজমুল আবিন ফাহিমের কাছে জানতে চাইবো যে এই যে বাংলাদেশের প্রস্তুতিটা হলো, এই প্রস্তুতি কি গুড এনাফ ফর চ্যাম্পিয়ন্স ট্রফি? আমার মনে ভালো একটা প্রস্তুতি হচ্ছে। আমরা যদি প্রথম ম্যাচটা কিন্তু দেখি আয়ারল্যান্ডের সাথে, আমাদের শুরুটা খুব খারাপ হয়েছিল, এবং ওখান থেকে যে ফিরে আসা একটা ডিফিকাল্ট কন্ডিশনে, এটা ইন্ডিকেট করে যে আমাদের দলের কনফিডেন্সের ব্যাপারটা, একটা 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 নেতিবাচক একটা পরিবেশ, কন্ডিশন, সেখানেও উইকেট হারিয়ে গেছে, প্যানিক না হয়ে আবার যে ফিরে আসা, এটা খুব সহজ ব্যাপার না, বিশেষ করে আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে, কারণ আয়ারল্যান্ডের কাছে আমাদের হারানোর কিন্তু অনেক কিছু আছে।
এটা একটা পজিটিভ দিক ছিল। এবং এই ধরনের সিচুয়েশনে যখন আপনি আপনার নিচুর সারির দলের সঙ্গে খেলতে যান, একটা মেন্টাল প্রেশারও হয়তো কাজ করে। ডেফিনেটলি, এবং সেই কারণে এখান থেকে ফিরে আসাটা খুব কমেন্ডেবল একটা বিষয় ছিল। আর তারপর আমি বলবো যে নিউজিল্যান্ডের সাথে আমার মনে হয় আমরা যথেষ্ট এগ্রেসিভ ছিলাম না। আমার মনে হয় আমরা রিসেন্ট পাস্টে যতটুকু এগ্রেশন নিয়ে খেলেছি, বিশেষ করে ওয়ানডে যেটা আমরা খুব ভালো খেলি, আমরা সেই এগ্রেশনটা বোধহয় দেখাতে পারিনি নিউজিল্যান্ড এগেনস্টে। বেশ কয়েকটা 50 হয়েছে, 40-45 এরকম রান হয়েছে, কিন্তু কেউ সেটা বড় করতে পারেনি। এবং পার্টনারশিপগুলো প্রত্যেকবারই এমন একটা জায়গায় গেছে যেখান থেকে হয়তো এক্সপ্লোড করার কথা, ওইখানে গিয়ে আমাদের উইকেটগুলো পড়ে গিয়েছে, যে কারণে আমরা 250 রানে এদিক ওদিকে ছিলাম। আমার মানে 280 রান বা 300 রান মতো করার মতো একটা দল আমাদের আছে, কিন্তু ওই পার্টিকুলার দিনে সেটা আমরা করতে পারিনি। আবার আজকে আমি দেখলাম আর একটু ম্যাচিউরড একটা দলকে দেখলাম, যেখানে বোলিংটাকে আমার খুব অর্গানাইজ মনে হয়েছে। তবে আমার মনে হয় যে আমাদের স্পিন নির্ভরতা এখনও যথেষ্ট বেশি। আমি বলবো এই কন্ডিশনে পেস বোলারদের জন্য হয়তো সুযোগ সুবিধা একটু বেশি আছে, সেই তুলনায় স্পিনারদের উপরে আমাদের নির্ভরশীলতাটা বোধহয় একটু বেশি। কারণ আমরা পাওয়ার প্লেতে দেখেছি স্পিনারকে বল করতে দেওয়া হয়েছে, এবং মিডল ওভারে প্রচুর স্পিনাররা বল করেছেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হবে আমি জানি না, তবে পেস বোলারদের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে হবে। কারণ আমরা হয়তো 3 জনকে নিয়ে খেলবো, 3 জন পেস বোলার আমাদের থাকবে, 2 জন স্পিনার থাকবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে পেস বোলারদের খুব একটা বড় একটা রোল প্লে করতে হবে। কারণ স্পিনারদের উপর অনেক নির্ভর করার মতো কন্ডিশন সেটা হবে না, কারণ ওইরকম স্পিন আমরা পাবো না, ওরকম টার্ন আমরা পাবো না, উইকেট সাপোর্ট করবে না। সেক্ষেত্রে পেসারদের উপর ডিপেন্ড করতে হবে। আমরা এই ম্যাচেও দেখেছি যে পেস বোলাররা কিন্তু মূলত বেশিরভাগ উইকেট নিয়েছে। তো ওই জায়গাটাতে আমাদের বোধহয় আরেকটু মনোযোগী হতে হবে। মেহরাব হোসেন ওপি, আপনার কাছে জানতে চাইবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? আমরা যদি ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের এই দলটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স সাইড। সাকিব, তামিম, মুশফিক যারা আছেন, তাদের প্রায় সবারই 10 বছর বা 10 ইয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি একটা অ্যাসিড টেস্টের কাজ করবে? আপনার কি মনে হয়? অবশ্যই আমি সেটা মনে করি। এই কারণেই মনে করি যে আমাদের দলটা কিন্তু এখন বেশ পরিণত, এবং যখন টিমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি, মুর্তজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন দলে থাকে, তো ডেফিনেটলি আপনার ইয়াংস্টাররা কিন্তু অনেক বেশি আরও সাহস পায়। যেমন সৌম্য সরকার, মোসাদ্দেক সৈকত, সাব্বির রহমান, এদের সামনে যখন ড্রেসিং রুমে তারা যখন দেখতে পায় তাদের এরকম সিনিয়র প্লেয়াররা তাদেরকে সাহস দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, পজিটিভ পরামর্শগুলো দিচ্ছেন, তখন কিন্তু সেটা কিন্তু ইয়াংস্টারদের কিন্তু অনেক বেশি উজ্জীবিত করে তোলে। তো আমার কাছে মনে হয় যে এই দলটা কিন্তু অবশ্যই পরিণত, এবং সেই ক্যাপাবিলিটি আছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ার মতো টিম। আমরা যদি আমাদের ওডিআই যদি পারফরমেন্স যদি লাস্ট 3 বছরের যদি আমি পারফরমেন্স গ্রাফটা দেখি, আমরা কিন্তু টি20 এবং টেস্টের আগে কিন্তু আমরা কিন্তু 50 ওভার ম্যাচে কিন্তু বেশি আমরা ভালো পারফরমেন্স করেছি এবং সাকসেসফুল। সো সেদিক থেকে আমি অবশ্যই বলবো যে কন্ডিশন প্রফেশনালদের জন্য খুব একটা বড় বিষয় না, কিন্তু তারপরেও যেহেতু আমরা সুযোগ পেয়েছি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছি, এবং আমরা এই টুর্নামেন্ট খেলার আগে 10 দিন আগে কিন্তু আমরা একটা কন্ডিশনিং ক্যাম্প করার সুযোগ পেয়েছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আমাদের ভালো প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেতে পারবো, এবং সেখানে সেমিফাইনালে অ্যাটলিস্ট 4টি দলের মধ্যে একটি দল আমরা থাকতে পারবো, আমি সেটাই বিশ্বাস করি। দেবব্রত পাল, মেহরাব হোসেন ওপি মানে বেশ কি বলে যে আত্মবিশ্বাসী যে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। আপনি যদি বিশ্লেষণ করেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তিনটা এই মুহূর্তে ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিমস এই গ্রুপে, তো সেইখানে আসলে বাংলাদেশকে যদি আপনি হিসাব করেন, তাহলে তাদের তুলনায় বাংলাদেশের শক্তি বা দুর্বলতার জায়গাগুলো কি বিবেচনা করেন? আমরা যদি এখন পর্যন্ত আইসিসির র্যাঙ্কিং দেখি, যে ওডিআই র্যাঙ্কিং সহ সবগুলাতে, আপনি যদি আমরা হয়তো লাস্ট 3 ইয়ার যাবত কিন্তু তিনটা দলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে, হ্যাঁ 3টা দলের র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশের কিন্তু উপরে। আর যদি আপনি যদি দেখেন যে র্যাঙ্কিং, আর বাংলাদেশ কিন্তু লাস্ট 3 ইয়ার যাবত কিন্তু ভালো করছে, কাজেই বাংলাদেশ টিম লাস্ট 3 ইয়ার যাবত ভালো করছে। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, ডেফিনেটলি আমরা তো আশা তো করতেই পারি, কারণ স্বপ্ন নিয়েই তো আমরা এত দূর এ পর্যন্ত এগিয়েছি। বাট আমাদের যে গ্রুপ বিভাজনটা যদি আপনি দেখেন, আমাদের গ্রুপে যেটা বলেন আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, ফার্স্ট ম্যাচ আমাদের ইংল্যান্ডের সঙ্গে। সো আমার কাছে মনে হয়, এবং আরেকটি অন্যদিকে আর 4টা টিমকে নিয়ে আরেকটি গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপ থেকে আমি যেটা দেখলাম যে 2টা করে টিম যাবে। সো যদি 2টা করে টিম যায় এবং আমরা যদি 2টা ম্যাচ জিততে পারি, ডেফিনেটলি আমরা তো আশা করতেই পারি। এখন আপনি আসেন যে আমরা কতটুকু
আমাদের ক্যাপাবিলিটি দুটো ম্যাচ জেতার মতো আসলে অ্যাবিলিটি বাংলাদেশের দলটার আছে ক্যাপাবিলিটি কিনা? কতটুকু আছে আইসিসি যে ওইটা কিন্তু আইসিসির ইভেন্ট আমরা এখন যেই উইকেটে খেলছি আর আইসিসির ইভেন্টের সম্পূর্ণ উইকেট different কিন্তু wicket হবে। সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট উইকেট হবে। আজকে আপনি যেই মুভমেন্ট যে সুইং দেখতে পাচ্ছেন, আমি মনে করি যে আইসিসির ইভেন্টগুলো তো অনেক কমার্শিয়াল ব্যাপার থাকে, সেহেতু কিন্তু আমাদের Sporting wicket হয়, sporting সবসময় wicket তাই দেখে হয়। আসছি আমরা। কাজেই যদি ওইরকম উইকেট হয়, কাজেই আমরা কিন্তু আশা করতেই পারি, এবং আমাদের কিন্তু এবিলিটি এবং ক্যাপাবিলিটি এই দুটোই কিন্তু আমাদের কিন্তু এখন রয়েছে। কাজেই আমরা স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চাই, কারণ আমাদের একটা খুব ভালো, কিন্তু আমি বলবো যে আয়ারল্যান্ড ট্যুরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, ট্রানজিশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ভালো একটা প্রস্তুতি নিয়েই আমরা যাচ্ছি। আশা তো আমরা করতেই পারি যে আমরা অন্তত 2টা ম্যাচ আমরা জিতবো, দেন আমরা চিন্তা করতে পারি যে সেমিফাইনালের কথা। নাজমুল আবেদিন ফাহিম 2 ম্যাচ জিতলেই সেমিফাইনাল, এরকম একটা ইকুয়েশন সবসময়ই থাকে। যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে নামবে কিংবা ইংল্যান্ডের এগেনস্টে নামবে, তখন আলটিমেট প্রেশারটা কার উপরে থাকবে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নাকি বাংলাদেশের উপরে? এবং এই প্রেশার হ্যান্ডেল করাটা, আমি বলতে চাচ্ছি যে গেম সিচুয়েশনে এক্সিকিউশনাল অ্যাবিলিটি, একই সঙ্গে প্রেশার কন্ট্রোল বা প্রেশার অ্যাডপ্ট করার অ্যাবিলিটি, এগুলোই কি আসলে ডে ইন ডে ম্যাটার করে বা গেম উইনিং সিচুয়েশন বা লুজিং মোমেন্টের ক্ষেত্রে? ডেফিনেটলি এগুলো খুব বড় ফ্যাক্টর। আমার মনে হয় বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই এখন, আর কোনো কন্ডিশনেই নেই। কেউ সেটা বোধহয় করেও না। কেউ করেও না আমার ধারণা যে সাবকন্টিনেন্টাল কন্ডিশনে যদি খেলা হতো, বাংলাদেশ বোধহয় সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে ফেভারিট হিসেবে খেলতে পারতো। কিন্তু যেহেতু কন্ডিশনটা অন্যরকম, আমাদের গ্রুপে অন্য যারা আছে তাদের ফেভারিট কন্ডিশনটা, এই জন্য ঠিক ফেভারিট হিসেবে বাংলাদেশ হয়তো খেলার সুযোগ পাবে না। তার মানে এই নয় যে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না। বা অনেক ইভেন বাংলাদেশ যদি বাংলাদেশের পুরো খেলাটা খেলতে পারে, তাহলে দের ইজ নো রিজন আমরা কেন জিততে পারবো না। সেই কারণেই বলছি যে এখানে কিছু ইফস অ্যান্ড বাটস যদিও আছে, তবে আমরা ডেফিনেটলি ফেভারিট না সেমিফাইনালে যাওয়ার জন্য, তবে আমরা যোগ্য। অনেক ইভেন্টে আমরা অনেক কিছু করতে পারি। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে এই মানসিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ওটার উপরে আমরা আসলে খুব ভরসা করছি যে বাংলাদেশ দলের মধ্যে আমরা সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি, সেই আকাঙ্ক্ষাটা বা বিশ্বাসের জায়গাটা, হ্যাঁ বিশ্বাসের জায়গাটা, নিজেদেরকে ছাড়িয়ে যাবার যে বিশ্বাসটা, চেষ্টাটা দলের মধ্যে আছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের মধ্যে আছে, সেটাই কিন্তু আমাদের আশা। কারণ আমরা অনেক অসম্ভব অবস্থা থেকে অনেক বড় দলকে দেশের বাইরে আমরা বাংলাদেশকে দেখেছি হারিয়ে দিতে, ইংল্যান্ডকে দেখেছি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে হারাতে। সো ওরকম একটা কিছু রিপিট করতে পারবো না বাংলাদেশ, কোনো কারণ নেই। আমি বিশেষভাবে খুবই কনফিডেন্ট যে মুস্তাফিজের এই যে ক্রমান্বয়ে যে ফিরে আসার ব্যাপারটা, সেটা আমাকে আরও বিশ্বাস যোগাচ্ছে। কারণ মুস্তাফিজ ক্যান বি আ ভেরি ভেরি ভাইটাল ফ্যাক্টর বাংলাদেশের জন্য, বাংলাদেশের পুরো খেলাটার জন্য মুস্তাফিজ খুব বড় একটা ফ্যাক্টর হতে পারে। আমার ধারণা যে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই প্রায় 300 রানের মতো রান করতে পারবে। আমাদের বলাররা যদি বিপক্ষকে 300 রানের মধ্যে আটকে রাখতে পারে, আমার ধারণা যে বাংলাদেশ সেই ম্যাচ জিততে পারে। সো আমার মনে হয় মুস্তাফিজের ভালো ফর্ম, তার সাথে রুবেল বা অন্যদের প্রপার বা মুস্তাফিজের পারফরম্যান্সের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করবে, ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশের দলের বোলিং অ্যাটাকটাকে দারুণ শক্তিশালী করে তুলতে পারে সেই ব্যাপারটা। তো আমি সেই দিকে তাকিয়ে আছি, এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশ দল অনেক দূর যেতে পারে। বাংলাদেশ দল কত দূর যাবে এটা তো আসলে চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর আমরা আসলে বুঝতে পারবো, ম্যাচ যখন শুরু হবে। ঠিক এই মুহূর্তে আপনারা আছেন 71 সংযোগে। একটা সময় হলো বিরতির, সাথে থাকুন, বিরতি নিয়ে খুব শিগগিরই ফিরছি। বিরতির পর আবারও স্বাগত 71 সংযোগের সাথে আছি আমি দেব চৌধুরী। কথা বলছি বাংলাদেশের আয়ারল্যান্ড সফর, এট দ্য সেম টাইম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা, বাংলাদেশের কোন কোন জায়গায় শক্তি, কোন কোন জায়গায় দুর্বলতা, এই সব কিছু নিয়ে বিরতির আগে কথা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু। বাংলাদেশ এই মুহূর্তে আয়ারল্যান্ডের সঙ্গে ট্রানজিশন সিরিজের ম্যাচটা খেলছে, এবং একই সঙ্গে আপনারা যারা ঘরোয়া ক্রিকেটের খবর রাখেন তাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও চলছে এবং বেশ জমজমাটভাবেই চলছে। গ্রুপ পর্বে আপনারা জানেন যে 11টা করে ম্যাচ, 10টা করে ম্যাচ হয়ে গেছে। এই মুহূর্তে টেবিল টপ আছে গ্রাজি গ্রুপ ক্রিকেটার্স, তারপর আবাহনী, তারপর প্রাইম দোলেশ্বর। শনিবার দিন আবাহনী এবং প্রাইম দোলেশ্বরের ম্যাচ। মূল লড়াইটা হবে আসলে টপ 6-এ বা সুপার লিগে কোন টিমগুলো খেলতে পারবে সেটা নিয়ে। মেহরাব হোসেন ওপি, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ঢাকা প্রিমিয়ার লিগ গত 2-3 বছর ধরে যে চমৎকারভাবে জমে উঠছে বা জমজমাট হয়ে উঠছে, এবং একদম লাস্ট রাউন্ডে গিয়ে ডিসাইড হচ্ছে যে কারা সুপার লিগে খেলবে বা কারা চ্যাম্পিয়ন হবে, এটা আসলে আমাদের দেশের ক্রিকেটের জন্য বা আরও বড় লেভেলের ক্রিকেটে পৌঁছানোর রাস্তাটা, এটা আসলে কতটুকু সিগনিফিকেন্ট আপনার মনে হয়?
কতটুকু সিগনিফিকেন্ট আমি এখানেই এক কথায় প্রমাণ করতে চাই যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই লাস্ট 3 বছরের পারফরমেন্স ভালো হওয়ার কারণেও কিন্তু আমার কাছে মনে হয় যে ঘরোয়া ক্রিকেটে এত কম্পিটিশন হচ্ছে এবং কারা চ্যাম্পিয়ন হবে একেবারে সুপার লিগে লাস্ট ম্যাচে গিয়ে ডিসাইড হচ্ছে। এই কম্পিটিশনের কারণেই কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে পরিণত হয়েছে এবং যারা পরিণত হওয়ার পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তারা গিয়েই কিন্তু সেখানে কিন্তু ভালো পারফরমেন্সও করেছেন। তো সব কিছু বিবেচনা আনলে কিন্তু অবশ্যই আমাদের ঘরোয়া ক্রিকেট ভেরি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে আমরা ভালো পারফরমেন্স করছি এটাই আমার মনে হয় মূল কারণ। আর পাশাপাশি কিছু আমরা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড প্লেয়ার আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি যারা কিনা দলে এসেই কিন্তু পারফরমেন্স করা শুরু করেছেন খুব অল্প সময়ের মধ্যে। আমি যেমন যদি নাম উল্লেখ করি আমি অবশ্যই সাব্বির রহমানের কথা বলবো, সৌম্য সরকারের কথা বলতে পারি, মিরাজের কথা বলতে পারি। তো এরকম কিছু প্লেয়ার আমরা এক্সট্রাঅর্ডিনারি যাদের ট্যালেন্ট এরকম কিছু প্লেয়ার পেয়েছি দলে, এই কারণেই কিন্তু আমাদের পারফরমেন্সটা মানে এরকম হচ্ছে। আর ঘরোয়া ক্রিকেটকে আমি অবশ্যই মানে প্রধান অস্ত্র মনে করি যেখানে প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরতে পারেন এবং কম্পিটিশনটা এত বেশি হচ্ছে এখন যে লাস্ট 3 বছরের যে আপনি কথাটা বললেন কম্পিটিটিভনেসের যে আপনার অভিজ্ঞতা সেটাই তারা ন্যাশনাল টিমে যখন জায়গা পাচ্ছেন কাজে লাগাচ্ছেন। আমি দেবব্রত পালের কাছে জানতে চাইছি যে আপনি ম্যাচ রেফারি প্রায় সব ম্যাচই মাঠে বসে দেখেন আপনি। আমরা যদি ইয়াংস্টারদের কথা বলি, শান্ত কিংবা আপনার এই মুহূর্তে সাইফ হাসান খেলছেন, কিংবা আমরা যদি দেখতে পাই যে লিটন দাস ন্যাশনাল টিমে ছিলেন, তিনি অন অ্যান্ড অফ ছিলেন, ডোমেস্টিক ক্রিকেট চমৎকার পারফর্ম করছেন। এই যে ইয়াং বাঞ্চের যে প্লেয়ারগুলো উঠে আসছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ডেফিনেটলি ডোমেস্টিক আমাদের পটেনশিয়াল কি ইন্টারন্যাশনাল লেভেলের আপনার মনে হচ্ছে? আসলে আপনি যে নামগুলো বললেন, শান্ত কিন্তু অলরেডি তো আমাদের টেস্ট ডেবু কিন্তু শান্তর হয়ে গেছে। সো আমার কাছে কিন্তু যদি পার্সোনালি বলি, শান্ত টেস্ট ডেবুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু আর্লি ছিল। ডোমেস্টিক ক্রিকেটে শান্ত কিন্তু খুব ভালো করতেছে। তারপর আমাদের আরো কিছু ব্যাটসম্যান, সাইফ ভালো বোলিং করছে, সাইফ ভালো ব্যাটিং করছে, সালমান খুব ভালো ব্যাটিং করছে, সালমানও খুব ভালো ব্যাটিং করতেছে, তাসামুল গতকালকে খুব সুন্দর ইনিংস খেলেছে। তো সবকিছু মিলে আপনি যদি দেখেন, আবার পুরনোদের অনেক এক্সপিরিয়েন্স যদি দেখেন, যে রকিবুল খুব ভালো ইনিংস খেলেছে, সো সবকিছু মিলিয়ে আমাদের ঘরোয়া ক্রিকেটটা তো আসলে এরকমই কিন্তু হওয়া উচিত, যে একটা কম্পিটিটিভ ক্রিকেট। ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন আইল্যান্ড ট্যুরে যাওয়ার আগেও কিন্তু তারাও খুব ভালো পারফরমেন্স করতেছিল। সো এই যে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে যে একটি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার ভেতর দিয়েই কিন্তু আমাদের ক্রিকেটটা কিন্তু এগিয়ে যাবে। ডোমেস্টিক ক্রিকেট যত বেশি কম্পিটিটিভ হবে, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটটাই কিন্তু আসলে এগিয়ে যাবে। আপনি যদি দেখেন যে লিটন দাস কিন্তু অনেকবার টিমে ঢুকেছে, তারপর ইনজুরি, পারফরমেন্স সবকিছু মিলিয়ে কিন্তু লিটন দাস বাইরে ছিল। এখন লিটন দাস প্রচুর রান করছে, সেই সঙ্গে অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, মোমিনুল খুব ভালো করতেছে। সো এই যে টিমে যাওয়া আসার প্লেয়ারদের যে ঘরোয়া ক্রিকেটে একটা প্ল্যাটফর্ম, যে টিমে আসবার জন্য নিজেকে আবার নতুন করে তৈরি করা এবং নতুন প্লেয়াররা যে আবার নিজেকে তুলে ধরা, সেটার জন্য এই কম্পিটিটিভনেসটা কিন্তু আমরা এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। প্রিমিয়ার ডিভিশনটা আপাতত এখানেই থামাতে হচ্ছে, যেহেতু বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা চলছে। আমরা শুরু করেছিলাম অনুষ্ঠান সেই ব্যাপারে কথা বলে, বাংলাদেশ এখনো পর্যন্ত প্রায় 100 হয়তো করে ফেলেছে। নাজমুল আবেদিন ফাহিম, আপনি বলছিলেন যে আপনি দেখতে চান সাব্বির যেন নট আউট থেকে খেলাটা শেষ করে, মানে এটা আসলে কি চিন্তা করে? সাব্বিরের কনফিডেন্সের জন্য, নাকি আপনি আসলে দেখতে চান যে সাব্বির কি ধরনের ম্যাচুরিটি বা কি ধরনের অথরিটি শো করে? আমার মনে হয় যে উইকেটে থাকতে পারাটার মধ্যে অনেক শেখার বিষয় আছে। এই কন্ডিশনটি যেহেতু ভিন্ন, যার সাথে যেটা ওর পছন্দ না, এ ধরনের একটা কন্ডিশন ওর পছন্দ হওয়ার কথা না। ওর মতো ব্যাটসম্যানরা সাধারণত ফ্ল্যাট উইকেটে স্ট্রোক করে খেলতে ভালোবাসে। এই ধরনের একটা কন্ডিশন একটা চ্যালেঞ্জের মতো, এবং আমাদের দল এমন একটা অবস্থায় আছে, মোটামুটি আমরা কন্ট্রোলে আছি। সেখানে যদি ও নিজেকে একটু ধরে রাখতে পারে এবং এই জিনিসটাকে একটু ফেস করে, এই চ্যালেঞ্জটা একটু ফেস করে এবং কিছু সময় কাটে, আমার মনে হয় ওর জন্য শেখার অনেক কিছু আছে। ও হয়তো 25 রান বা 30 রান করতে পারে, 50 বল খেলুক, 1 ঘন্টা থাকুক, ওই অ্যাটিটিউড নিয়ে খেলে এবং সেই চ্যালেঞ্জটা যদি ও অ্যাকসেপ্ট করে এবং ফুলফিল করতে পারে, ওর থেকে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে এই ম্যাচ থেকে ফিরে যেতে পারবে এবং সেটা ওর ভবিষ্যতের জন্য খুব কাজে আসবে, বাংলাদেশ টিমের জন্য ভালো। মেহরাব হোসেন ওপি, খুব ছোট করে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, এটা আমরা মনে করতেই পারি। এই ম্যাচ জিততে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচ জেতার কনফিডেন্সটা কতটুকু কাজে লাগবে? যে কোনো ম্যাচে কিন্তু জয়ের পর কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু দলের অনেকটাই বেড়ে যায়। আমি বিশ্বাস করি আজও এই ম্যাচ জেতার পর বাংলাদেশ দলের কনফিডেন্স জয়ের লেভেল, যেহেতু কনফিডেন্সের লেভেলটা আরও বাড়বে এবং সেটা আগামী ম্যাচগুলোর জন্য আমাদের জন্য অনেক ভালো হবে। দেবব্রত পাল, শেষ কমেন্ট আপনার। বাংলাদেশ নিউজিল্যান্ড যে নেক্সট ম্যাচটা হবে ট্রাই নেশন সিরিজে, সেইখানে আজকের বাংলাদেশের পারফরমেন্সের প্রেক্ষাপটে আপনি কাকে এগিয়ে রাখবেন?
ডেফিনেটলি আমি নেক্সট ম্যাচ আমি বাংলাদেশকে আমি ডেফিনেটলি এগিয়ে রাখতে চাই। আর আপনি আমরা যেটা অনেকক্ষণ আলোচনা করেছি সাব্বিরকে নিয়ে, আমাদের কিন্তু নাম্বার 3 পজিশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র এই ট্যুরের জন্য না, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বাংলাদেশ ক্রিকেটের জন্য, কারণ এই পজিশনটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো এই পজিশনে যদি আমরা সাব্বির যদি সেট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা খুব সুন্দর ব্যাটিং অর্ডার এবং স্মুথ একটা ব্যাটিং অর্ডার কিন্তু আমরা পাচ্ছি, যেটার উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনের ক্রিকেটটা কিন্তু এগিয়ে যেতে পারে। সো সাব্বির এই পজিশনটাকে ধরে রাখবে এবং এই পজিশনটাকে কেন্দ্র করেই সাব্বির এগিয়ে যাবে। সাব্বিরের প্রতি শুভকামনা, বাংলাদেশ টিমের প্রতিও শুভকামনা। এবং দর্শকরা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে বসে আছেন, আমরা নিশ্চিত যে আপনারাও বাংলাদেশ টিমের সাথেই আছেন, বাংলাদেশ টিমকে শুভকামনায় জানাবেন। আজকের মতো ৭১ সংযোগ এখানেই শেষ। আগামী শুক্রবার বা পরের শুক্রবার কোনো একটা শুক্রবারে আবারও হয়তো ক্রিকেট বা ফুটবল অন্য কোনো স্পোর্টস নিয়ে ৭১ সংযোগে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ৭১ টিভি।